তাছাড়া বউ হয়েছে বলে কি ঘুরতে যাওয়া যাবে না নাকি? উল্টো রিমির জন্য মেহেরও যেতে পেরেছে, নয়তো ওকে একাকি কখনো নিয়ে যেতাম না। বাহ, বউকে এখনই এত মাথায় তুলে নাচছিস, পরে ঘাড়ে উঠে বসলে দেখবি সামলাবি কি করে। ততদিনে বাচ্চাকে পালার সময় হয়ে যাবে, সেই সুযোগই পাবে না। ঘুরতে যে গেলি, তোর বন্ধুরাও তো সাথে ছিল, এভাবে যাওয়া কি ঠিক হয়েছে? সাথে তো আমি ছিলাম নাকি? গেলে তো স্বামীর সাথেই গেছে, এখানে কোনো সমস্যা তো দেখছি না। স্বাভাবিকভাবে বসে প্রত্যেকটা কথার উত্তর শুনে সেলিনা বেগমের মুখ বন্ধ হয়ে যায়। আর কিছু বলার আগেই রনি বলে ওঠে, মেয়ের দিকে খেয়াল রেখো খালামণি, ভুল তো সবারই হয়, তাই দ্রুত সমাধান করে ফেলাই ভালো। ছেলেটা বন্ধু হয় বোধ হয়, বন্ধু থাকতেই পারে, সেটা ব্যাপার না, তবে একাকি দুজন মিলে পার্কে রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া ভালো দেখায় না। সেলিনা বেগম অবাক হয়ে যান, তার মেয়ের প্রেমিক আছে তিনি তো জানতেনই না। মেয়ের দিকে তাকাতেই মেয়ে মুখ লুকাতে ব্যস্ত, তাতেই বুঝে যান সব জিনিস নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। তাই তো এখন তীরটা নিজের দিকেই ঘুরে এসেছে। রাতে রিয়াজুল হক আসতেই সামিনা বেগমকে রুমে ডাকেন। বউকে দেখেই তিনি একটু চিন্তিত হয়ে জানান, বাড়িতে সবাই জানলো কিভাবে? তুমি জানিয়েছো? মা ফোন করেছিল, বকলো আমায়, নাতির বিয়ের কথা গোপন করেছি বলে। সামিনা বেগমও টেনশনে পড়ে যান, উনি তো কাউকে জানাননি। তাছাড়া ছেলে মেয়েদেরও এখনই কাউকে বলার কথা না, কারণ রনি তো তাদের থেকে একটু সময় চেয়েছে। আপাতত বিয়ে হয়েছে, এমনি থাকুক, সে নিজেকে গুছিয়ে নিয়ে পরে সবার সামনে প্রকাশ করার কথা বলেছিল। নয়তো এখনই এসব নিয়ে বাড়াবাড়ি শুরু হলে তার কাজে বাধা পড়বে। কিন্তু এখন এই কাজটা করলো কে? তোমার বোন কিছু বলেছে? কিভাবে বলবে, সারাদিন তো আমার সামনেই ছিল। তাহলে এখন কি করব? মা বাসায় আসবেন বলছে, সামলে নিও সব, আমি তো সারাদিন অফিসেই থাকবো, বলেই তিনি মিসকে হাসি দেন। সামিনা বেগম স্বামীর ওপর মেকি রাগ দেখিয়ে বলেন, সেই তো, সবসময় তো আমার ওপরে চাপিয়ে দিয়ে আপনি আরাম করেন। ছেলেকে বিয়ে করিয়ে বউকে আমার উপর ছেড়ে দিয়েছেন, এখন নিজের পরিবারকেও আমার উপরে ছেড়ে দিচ্ছেন। ছেলেকে বিয়ে করানোর আগে গোষ্ঠী শুধু সবাইকে নিয়ে যাননি কেন? বউয়ের রাগকে সামাল দিতে তিনি বলেন, ও বউ, তোমাকে তো সব জানিয়েছিলামই, জানোই তো রিমির বাবার উপর আমি কতটা ঋণী। উনি না থাকলে আজ আমায় কত বড় বিপদে পড়তে হতো। আমি তো খোঁজ পেয়ে দেখা করতে গিয়েছিলাম, কে জানতো কয়েক বছর পর এমন খবর পাবো। আর মেয়েটাকে তো এমনিতেই সাথে আনতে পারছিলাম না, এলাকার লোকজন একটু হলেই আমাকে মেয়ে ধরা বলে দিত। ভাগ্যিস ছেলে ছিল আমার, ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসলাম, বলেই তিনি হো হো করে হাসতে শুরু করেন। সামিনা বেগমের হাসি আসলেও তিনি একটু রাগের ভাব ধরে থাকেন, তবে না পেরে শেষে বলেই ফেলেন, আমাদের ছেলের কিন্তু মন গলেছে। আজ সেলিনার সামনে সুন্দর করে বউয়ের পরিচয় করালো, আমরা বলতে পারবো ছেলেকে সুশিক্ষা দিতে পেরেছি। বিয়ে বউ কোনো কিছুকে অস্বীকার করেনি। তারা ভালো থাকলে, সংসার করতে পারলে আমাদের তো আর কিছুই বলার নেই। তা ঠিক। তো কি বুঝছো? মানে নাতি নাতনি আপনার সবকিছুতে কি তাড়াহুড়া? ওদের যখন মন চায় তখন নেবে, ছেলেকে চেনেন না? ওর কাছে দায়িত্ব সবচেয়ে বড়, নিজে ঠিক মতো দায়িত্ব নেওয়ার আগে মনে হয় না এসব ভাবনা ভাববে? আপনি আবার এসব নিয়ে ছেলেকে কিচ্ছু বলতে যাবেন না, এমনি দুজন কথার থেকে ঝগড়া বেশি করেন, আমার মাঝে মাঝে ভয় করে। কবে না জানি বাবা ছেলে লেগে যান, দুজনই একই রকম, কেউ কাউকে ছাড় দিতে চান না। রিয়াজুল হক বউয়ের কথা নিয়ে বেশ হাসাহাসি করেন। ওনাদেরও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, ওনার বাবা নিজে পছন্দ করে সামিনা বেগমকে ছেলের বউ করে নিয়ে এসেছিলেন। ছেলের বউকে অনেক ভালোবাসতেন। রিয়াজুল হকও ঠিক তার বাবার মতোই নিজের ছেলের বউকে ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন ওনার ছেলে ওনার মতোই নিজের বউকে সর্বদা সব বিপদ থেকে আগলে রাখবে, কারণ ছেলেটা যে অনেকটাই তার বাবার মতোই হয়েছে। মেহেরকে সকালে যখন রনি বাসায় নিয়ে এসেছিল, তখন ভুল করে সাজিদের নেট পিলোটা রিমির হাতে ধরিয়ে দিয়েছিল, আর রিমিও সেটা ঘুমের ঘোরে হাতে করে নিয়ে বাসায় চলে এসেছিল। সাজিদেরও বিষয়টা হয়তো একদমই খেয়ালে ছিল না, তবে রিমি পরবর্তীতে বিষয়টা বুঝতে পেরে পিলোটা রনিকে দিতে গেলে মেহের সেটা নিজের সাথে নিয়েছিল। রিমিও পরে আর কিছুই বলেনি, সারাদিনের কাজ শেষে বেমালুম ভুলে গিয়েছিল। মেহেরের রুমেই দৃষ্টি ছিল, দৃষ্টি বসে বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। ততক্ষণে মেহের নেক পিলোটার ছবি তুলে ফেসবুকে স্টোরি দেয়, যার জিনিস সে নিজ দায়িত্বে এসে নিয়ে যাবেন, না নিলে সেটাকে নিজের গিফট হিসাবে ধরে নেব, আর কখনো ফেরত দেব না। স্টোরিতে বাকিদের হাইড করে শুধু সাজিদের উদ্দেশ্যেই দিয়েছিল, মানে সরাসরি সে মেসেজ দেবে না, এটা গার্লস ইগো, তাই এই পদ্ধতিতে জানালো। সাজিদ স্টোরি দেখেই বিষয়টা বুঝতে পারে, এমন পদ্ধতিতে জানানো দেখে বেশ মজাও পায়, তাই সেও মজা করে রিপ্লাই দেয়, আই এম ইমপ্রেসড, যেচে পড়ে যখন গিফট নিয়ে নিলে তাই আর চাইলাম না, রেখে দাও নিজের কাছেই, পিচ্চি বেয়াদব মেয়ে। মেহের গাল ফুলিয়ে পাল্টা উত্তর দেয়, সেবারের নখের আচরের কথা মনে না থাকলে বলবেন, পরের বার দেখা হলে ভালোভাবে মনে করানোর ব্যবস্থা করে দেব, তবে আমিও সবসময় পকেটে নেইল কাটা রেখে দেব, যাতে দেখা হলেই আগে নখগুলোর ব্যবস্থা করতে পারি। জঙ্গলি বিড়াল একটা। রনি ভার্সিটিতে গিয়ে জানতে পারে লিলি নাকি আসেনি আজ।
কাজ, অথচ এই মেয়েটা নাকি অসুস্থতা ছাড়া কখনোই ভার্সিটি মিস দেয়নি। লিলির জন্য শিয়াকেও আশেপাশে দেখা যাচ্ছে না। রনির সামনেই হিমেল যখন শিয়াকে ফোন দেয় তখন শিয়া জানায় লিলি বলেছে এক্সামের আগে যে কয়দিন বাকি আছে সে দরকার ছাড়া ভার্সিটিতে যাবে না। তাছাড়া ওর বাকি পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, দেখা যাক কি করে। সবাই অনেক অবাক হয়, শুধু রনি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তবে মোনার বেশ মন খারাপ হয়, কারণ লিলি আর শিয়া না থাকলে সে একাকী হয়ে যাবে। তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তাই হিমেলও পিছু পিছু যায়। সেখানে শুধু সাজিদ আর রনিই থাকে। সাজিদ বলে তুই কিছু বলছিস না কেন? কি বলবো, বলার মতো কোনো সুযোগ রেখেছে? এমন ব্যবহার করছে যেন আমি তাকে ধোকা দিয়েছি। আদৌ কি তাই? তোরা দেখিসনি বারবার আমি ওকে প্রত্যাখ্যান করেছি যাতে কখনো এমন কোনো পরিস্থিতিতে না পড়তে হয়। সেই যেটার ভয় পাচ্ছিলাম তাই হলো। না লিলির মন ভাঙার উপর আমার কোনো হাত ছিল, আর না আমার বিয়েটার ওপর। দুটোই আমার অজান্তে ঘটেছে, তবুও সেই আমিই দায়ী। লিলির সাথে একটু কথা বলে দেখতে চেয়েছিলাম, তো আসলো, কথা বলার সুযোগ দিল। এখন কি চাচ্ছিস, ওর কাছে গিয়ে আমি মাপ চেয়ে আসবো? নো ওয়ে, আমার এত দায় পড়েনি। যেখানে আমার কোনো দোষ ছিল না সেটা কেন যেচে পড়ে নিজের কাঁধে তুলে নেব? সাজিদ আর কিছুই বলে না, যতই সে চুপচাপ থাকুক নিজেরও খারাপ লাগছে। তারা তো সত্যিকার অর্থে বন্ধু ছিল। এখন লিলির একটা ভুলের জন্য সব তালগোল পেকে গেল। এখন বোধহয় এই গ্রুপটাকে আর টিকিয়ে রাখা যাবে না। সে এটাও জানে রনিরও মন খারাপ, তাই এমন রাগী ব্যবহার করছে। তাদের এই ফ্রেন্ড গ্রুপটা যে অনেক দামি তার কাছে, কখনো চিন্তা করেনি এমন একটা বিষয় নিয়ে এই ফ্রেন্ডশিপ ভাঙন ধরবে। রনি ক্লান্তি নিয়ে বাড়িতে যেতেই শুনে দাদু আসছে, সাথে চাচা ফুপুরাও আসবে। এমনিতে হলে রনি অনেক খুশি হতো, কিন্তু এখন যে পরিস্থিতি তার অনুকূলে নেই। এমনিতে লিলির ব্যাপারটা নিয়ে সমস্যা, তার উপর তাদের বিয়ের কথা সবাই জেনে গেল। সামনে ফাইনাল এক্সাম, সব মিলিয়ে রনির পাগল পাগল অবস্থা। সব শুনে সে চুপচাপ রুমে চলে যায়। রনির এমন থমথমে মুখ দেখে রিমি একটু টেনশনে পড়ে যায়। আজকে তো ভার্সিটিতে গেল, লিলির সাথে দেখা হয়েছে হয়তো, সেখানে কি কিছু হলো নাকি? আবার এই সময় পরিবারের আসার কথা শুনেও কিছুই বলল না। রনি যাওয়ার পর রিমি আলগোছে উঠে নিজের রুমে চলে যায়। রিমি গিয়ে দেখে রনি থমথমে মুখ করে বিছানায় বসে আছে। রিমি কিছুক্ষণ দূরেই দাঁড়িয়ে থাকে, ভয়ে কাছে যেতেও পারছে না। রিমির এমন ব্যবহার দেখে রনির আরো মেজাজ খারাপ হয়ে যায়। কিছুটা রেগে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মুখ নেই, কিছু বলতে পারো না? না পারলে রুম থেকে বের হও। দরকার নেই আমার কিছুই, শুধু ঝামেলা আর ঝামেলা। আমি পাগল হয়ে যাব, আমার কাউকে চাই না, যাও এখান থেকে। রনির এহেন রাগ দেখে রিমি চমকে উঠেছিল। সে তো আগে থেকেই ভয়ে কোনো কথা বলছিল না, এখন কথা না বলেও বকা খেলো। তার চোখে পানি চলে আসে, কোনো রকমে মুখ লুকিয়ে সে রুম থেকে বেরিয়ে পড়ে। রনি তো তাকে দেখে আরো রেগে যাচ্ছে। অন্যদিকে রনি রিমির চলে যাওয়া দেখে আরো রেগে যায়। এখন যেন রাগ সামলানো কঠিন হয়ে পড়েছে, তাই সে নিজেকে সামলাতে শাওয়ার নিতে চলে যায়। কিছু সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা হয়েছে ঠিকই, তবে শরীর যেন অবশ হয়ে আসছে এখন। তাই সে চুপচাপ গিয়ে বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। এত সবের মাঝে রিমির আর দেখা নেই। রিমি ভয়ে আর রুমে যায়নি, বরং নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। এক একবার বুক ফেটে কান্না আসছিল, তবে আশেপাশে অনেকে আছে বলে তাদের সামনে নিজের এমন অবস্থা দেখাতে চায়নি। আসলে এখানে তো সে আসার পর থেকে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাছাড়া রনি তার সাথে কখনোই এমন ব্যবহার করেনি, তাই বেশি খারাপ লাগছে তার। রনি শুয়েই ঘুমিয়ে গিয়েছিল। সে এক ঘুমে উঠেছে সন্ধ্যার পর, কেউ ডাকেনি তাকে। চারপাশে তাকিয়ে বোঝে রিমি একবারও রুমে আসেনি। আসলে হয়তো সে টের পেত, কারণ রিমি একেবারে নিস্তব্ধ থেকে কিছু করতে পারে না। যখনই সে বেশি সতর্ক থাকতে চায় তখনই কিছু না কিছু ভুল করে। হয়তো কিছু ফেলে দিয়ে শব্দ করবে, নয়তো নিজেই পড়ে যাবে। বেশি সতর্ক থাকতে গেলেই এমন অবস্থা হয় তার। রনি ঘুম থেকে উঠে কিছুক্ষণ থ মেরে বসে থাকে, তবুও রিমি আসে না। ঘুম থেকে উঠে আগের কথাগুলো মনে পড়তেই আবারও মাথা খারাপ হয়ে যায়। তবে ক্ষুধার ওপর আর কিছুই নেই, তাই সে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসে। এসে দেখে রিমি বাকিদের সাথে বসে আছে, তবে কোনো কথাই বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসেছিল। মানে সবার সামনে ভালো না লাগলেও যাবে না রুমে। রনি আসলে তার দিকে একবার তাকিয়ে আবারও মাথা নিচু করে নিয়েছিল। রনি মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু ক্ষুধা লাগছে, খাবার দাও। সামিনা বেগম কিছু আন্দাজ করতে পারেন, কারণ রিমিকেও সেই কখন থেকে মুখ গোমরা করে বসে থাকতে দেখেছে। তাই তিনি বলেন, রিমি তুমি যাও, রনিকে খাবার বেড়ে দাও। আমার শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, আর তুমিও খেয়ে নিও, দুপুরে তো খাওনি। রিমি চুপচাপ উঠে রনির জন্য খাবার বাড়তে যায়। রনিও পিছু পিছু যায়। ডাইনিং টেবিলটা ড্রয়িং রুম থেকে একটু আড়ালে, তাই এখানে কে কি করছে সেটা কেউ না আসলে চোখে পড়বে না। রিমি রনির খাবার বেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রনি হাত ধুয়ে এসে খেতে বসে। তোমার প্লেট কোথায়? খেতে বসছো না কেন? এমনি ক্ষুধা নেই? কি চাচ্ছ এখন সবার সামনে তোমায় খাবার তুলে মুখে দেই? দুঃখিত, সবাইকে দেখিয়ে পীড়িত করার কোনো ইচ্ছা আমার নেই। চুপচাপ খাবার বাড়ো নিজের জন্য, আমি পরে সবার সাথে খেয়ে নেব, আপনি খেয়ে নেন। মাসি, এক কথা কতবার বলাতে চাও? রাগ তুলো না কিন্তু আমার। রিমি ছলছল চোখ নিয়ে একবার তাকিয়ে চুপচাপ নিজের জন্য খাবার বাড়ে, তারপর মাথা নিচু করে নিজেও খেয়ে নেয়। পাশাপাশি রনির দিকেও নজর রাখছিল কখন কি লাগবে। সেটা দেখে রনি মুচকি হাসে, মুখ ফুলিয়ে রাখবে তবুও সেবা করবে। খাবার খেয়ে ড্রয়িং রুমে গিয়ে সরাসরি মাকে বলে, বাড়িতে এখনই
জানিয়েছে কে? তোমাদের কাছ থেকে তো কিছুদিন সময় চেয়েছিলাম আমি, তাছাড়া আমার এক্সাম কিছুদিন পরই। এ সময় এমন গোলমাল হলে আমি থাকতে পারবো না আম্মু। যাও ভেবেছিলাম এবার বাসায় থাকতাম, তাও হবে না বোধহয়। ফ্ল্যাট তো নেই, আর হোস্টেলে চলে যাব। মা অবাক হয়ে যায়। তিনি ছেলেকে বলেন, কিন্তু আমরা তো কাউকে কিছুই বলিনি, তোর বাবাও বলেনি। ওরা কিভাবে জানলো বুঝতেই পারছি না। এই কাজটা কে করেছে? মেহের আর দৃষ্টি পাশাপাশি বসেছিল। রনি তাদের দিকে তাকাতেই মেহের লাফিয়ে উঠে বলে, আমি কিন্তু বলি নাই ভাইয়া। তুমি না করার পরে কাউকে বলি নাই, একদম মুখ অফ রেখেছি। এমনকি ওদের সাথে কথা বলাও কমিয়ে দিয়েছি, যাতে কখনো এই ভুল না হয়। এবার রনি দৃষ্টির দিকে তাকাতেই সে ভয় পেয়ে যায়। কিছুটা আমতা করে বলে, আমিও বলিনি। ইনফ্যাক্ট সাদিকের সাথে আমার তেমন কথাই হয় না। আমি বলতে যাব কেন? তোমাকে কে বললো? বাড়িতে সাদিকেই সবাইকে জানিয়েছে? না মানে, দৃষ্টি, লাইফে অনেক বলদ দেখেছি, তবে তোমার মতো বলদ দেখার সৌভাগ্য আমার এই প্রথমবার হলো। এখন তোমায় কি করা উচিত আমার? দৃষ্টি অবুঝের মতো মেহেরের দিকে তাকালে মেহের ফিসফিসিয়ে বলে, চড়থাপ্পড় দিতে পারে, গালে হাত দিয়ে রাখো, হঠাৎ মারলে কম ব্যথা পাবা। দৃষ্টির সাথে সাথে গালে হাত দিয়ে বসে। দৃষ্টির গালে হাত দেওয়া দেখে রনি বেশ বুঝতে পারে, তাছাড়া তার বোনকে তো চেনাই আছে। আলতু ফালতু মেয়েদের গায়ে হাত তুলি না আমি, নয়তো এতক্ষণে আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর জন্য এখনো এখানে বসে থাকতে পারতে না। মেহের মনে মনে খুশি হয়, যাক অন্তত সে ভালো বলে ভাইয়ের বকুনি খেয়েছে। ভাইয়া তার ডিফারেন্ট, তাকে ভালোবাসে বলেই বকে। অন্যদের বাসে না, বকা তো দেওয়া দূরের কথা, তাকেও দেখে না। মার্সি, কফি দিয়ে যাও। রিমি সেখানে দাঁড়িয়েছিল। রনির এমন অর্ডার দেওয়া দেখে মনের অজান্তেই মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে যায়। আর অপরদিকে সেলিনা বেগম মেয়েকে বকাবকি শুরু করেন। যে মেয়েকে নিয়ে এত গর্ব করতেন তিনি, সেই মেয়েই তার নাক কাটাচ্ছেন। কালকেই তিনি চলে যাবেন, আর এখানে থেকে মান সম্মান ডুবানোর কোনো মানে নেই। রিমি কফি নিয়ে রুমে যায়। রনিকে ফোন নিয়ে বসে থাকতে দেখে কফির কাপটা বেডসাইড টেবিলে রেখে চলে আসতে নিলে রনি পেছন থেকে হাত টেনে ধরে বিছানায় বসায়। কি সমস্যা? কথা নেই কেন? তোমাকে বলেছিলাম না আমার সামনে মুখ বন্ধ রাখবে না, আমার ভালো লাগে না। রিমি তবুও কিছু না বললে রনি পুনরায় বলে, অধিকার দেখাতে বলেছিলাম, তুমি তো অভিমান করাও শুরু করে দিয়েছো। ওকে ওকে, সরি বলেছি, যদিও আমার দোষ নেই। দোষ নেই আপনার? কিছু বলেছিলাম আমি আপনাকে? শুধু শুধু বকা দিয়ে এখন বলছেন দোষ নেই?